অর্থনীতিতে শ্রীলঙ্কার মরণদশা। একসময় সামাজিক সূচকে শ্রীলঙ্কা ছিল এই অঞ্চলের সেরা, শিক্ষায় ছিল সবার তুলনায় এগিয়ে, পোশাক খাত দক্ষিণ এশিয়ার প্রথম ঢুকেছিল শ্রীলঙ্কাতেই, পর্যটকদেরও পছন্দের জায়গা ছিল শ্রীলঙ্কা। কিন্তু গৃহযুদ্ধ শ্রীলঙ্কাকে আর সামনে এগোতে দেয়নি। নিরাপত্তার অভাবে পোশাক শিল্প ৮০-র দশকে চলে আসে বাংলাদেশে, কমে যায় পর্যটক, পিছিয়ে পড়ে অর্থনীতি। সেই শ্রীলঙ্কার অর্থনীতি এখন মরণদশায়। শ্রীলঙ্কার আজকের পতনের জন্য ২০১৯ সালের দুটি ঘটনাকে মূলত দায়ী করা হয়। ওই বছর কলম্বোয় ৩টি হোটেল ও ৩টি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটলে মৃত্যু হয় ২৫৩ জনের। এরপর পর্যটনেও ধস নামে। জিডিপিতে পর্যটন খাতের অবদান ১০%। এতে বৈদেশিক মুদ্রার মজুতের উপর চাপ বাড়ে। দ্বিতীয় ঘটনাটি ঘটান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নিজেই। জনপ্রিয় পদক্ষেপ হিসেবে এক ধাক্কায় মূল্য সংযোজন কর বা ভ্যাট হার ১৫% থেকে কমিয়ে ৮% ধার্য করেন। একই সঙ্গে ২% হারের নেশন উন্নয়ন কর, যত আয় তত কর বা পে অ্যাজ ইউ আর্ন ব্যবস্থা বিলুপ্ত করেন। এর প্রভাব পড়ে রাজস্ব আয়ে। এক বছরেই দেশটির ভ্যাট আদায় কমে যায় ৫০%। এরপরই শুরু হয় কোভিড-১৯ সংক্রমণ। পরের ২ বছরে প্রবাসী আয়, পর্যটন, রপ্তানি সবকিছুই কমে যায়। কোভিডে বিশ্বের সব দেশের সরকারি খরচ বাড়িয়েছে, অর্থনীতিতে দিতে হয়েছে প্রণোদনা। শ্রীলঙ্কাও বাজেটে ব্যয় বাড়াতে হয়েছে, অথচ আয় কম। ফলে বাজেটে ঘাটতি বেড়ে দাঁড়ায় ১০%। ৫% বেশি হলেই তা বিপদ সংকেত বলে উল্লেখ করা হয়। এর মধ্যেই ঢুকে পড়ে জৈব বা অর্গানিক সারের পক্ষের বা লবিস্ট গ্রুপ। এই গ্রুপটির পরামর্শে গোতাবায়া রাজাপাকসে ২০২১ সালের মে মাসে বৈদেশিক মুদ্রার মজুদের চাপ কমাতে রাসায়নিক সার আমদানি নিষিদ্ধ করেন। শুরুতে বাহবা পেলেও এর ফল হয় মারাত্মক বিপর্যয়কর। করোনার ২ বছরে বেশিরভাগ দেশ টিকে গেছে কৃষিখাতের কারণে। উৎপাদন ভালো হওয়ায় খাদ্য সংকট হয়নি, ব্যতিক্রম শ্রীলঙ্কা। রাসায়নিক সার ব্যবহার বন্ধের ফলে ফসল উৎপাদন কমে যায়। আবার কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে ব্যয় নির্ভর শুরু করলে বাড়ে মূল্যস্ফীতির চাপ। শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন সরকার হিসেবে ১৮.৮%, আর খাদ্যপণ্যে তা ৩০.১%। তবে বেসরকারি হিসেবে মূল্যস্ফীতি ৫৫%-এর বেশি। এ অবস্থায় খাদ্য আমদানির প্রয়োজন হয়। দেশটির বাণিজ্য ঘাটতি এখন $১০০ কোটি বেশি। শ্রীলঙ্কার ঋণের হার এখন জিডিপির ১১৯%, অর্থাৎ দেশটি সব মিলিয়ে এক বছরে যে পণ্য বা সেবা উৎপাদন করে তার তুলনায় ঋণ বেশি। শ্রীলঙ্কার ঋণের ৩৬.৪% হচ্ছে আন্তর্জাতিক সার্বভৌম বন্ডে। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির কাছে ঋণ ১৪.৬%, জাপানের কাছে ১০.৯% এবং চীনের কাছে ১০.৮%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের তথ্য বলছে, ঋণের দায় পরিশোধ হিসেবে চলতি বছর শ্রীলঙ্কাকে সব মিলিয়ে $৫০০ কোটি পরিশোধ দেওয়ার কথা, অথচ এখন শ্রীলঙ্কার হাতেই আছে মাত্র $২৩১ কোটি সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ। সুতরাং ঋণ পরিশোধ তো দূরের কথা, দৈনন্দিন কাজ চালাতেই নতুন করে আরও ঋণ নিতে হচ্ছে। অন্যদিকে বৈদেশিক বিনিয়োগও কমেছে গত ২ বছরে। ঋণ পরিশোধের দায়ের দিক থেকে বিপজ্জনক অবস্থানে নেই বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশের ঋণের হার এখন জিডিপির ৩৮%। গত জুন পর্যন্ত হিসেবে বাংলাদেশের মোট দেনার পরিমাণ ছিল ১১,৪৪,২৯৭ কোটি টাকা। এর প্রায় ৩৭% এসেছে বিদেশি উৎস থেকে, পরিমাণ ৪,২০,৩৫৮ কোটি টাকা। বাংলাদেশের বিদেশি ঋণের হার জিডিপির ১৩%। সুতরাং আপাতত চিন্তিত হওয়ার কিছু নেই বলে মনে করা হচ্ছে, কেননা আইএমএফের হিসেবে এই হার ৫৫%-এর বেশি হলেই বিপদ। তবে শ্রীলঙ্কার উদাহরণ থেকে এখন থেকেই কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশে কেবল বাণিজ্য ঘাটতি হয়েছে $১,৫৬২ কোটি। আবার আগের অর্থবছরেও যেখানে চলতি হিসেবের ভারসাম্য ছিল বাংলাদেশের অনুকূলে, এবার তা ঋণাত্মক। অন্যদিকে আগের অর্থবছরেও প্রথম ৭ মাসে প্রবাসী আয় ছিল বড় প্রবৃদ্ধি, এবার সেটিও ঋণাত্মক। বাংলাদেশেও এখন বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। আমদানি ব্যয় আরও বাড়লে রিজার্ভেও টান পড়বে। এতে রিজার্ভের অর্থ অবকাঠামো প্রকল্পে খরচ করার সুযোগ কমে আসবে। সব মিলিয়ে অর্থনীতির উপর চাপ বাড়ছে। এ কারণে বড় প্রকল্পে অর্থ ব্যয়, দায় পরিশোধ ও সামষ্টিক অর্থনীতির সূচক নিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই সতর্কতা ছিল না বলেই সীমাহীন বিপদে পড়েছে শ্রীলঙ্কা।